আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আমাদের আজকের আমন্ত্রিত অতিথি বাংলাদেশে ২০২৪ সালে মার্কিন ডিপ স্টেট, সেনাবাহিনী এবং দেশের সুশীল নেতৃত্ব মিলে শেখ হাসিনা সরকারকে উৎখাত করার পর অবৈধ ইউনূস সরকার ক্ষমতায় বসেই মার্কিন যুক্তরাষ্ট্রের সকল আবদার মেটানোর জন্য উঠে পড়ে লেগেছিল। এমনকি তারেক রহমানকে দেশে ফিরিয়ে এনে প্রধানমন্ত্রী বানানোর জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারত মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানা যায়। তারেক রহমান মুচলেকা দিয়েই ক্ষমতায় বসেছেন। ফলে তারেক রহমানের সরকার আসলে ভারত মার্কিন সমর্থনে গঠিত ইউনূসের বর্ধিত সংস্করণ, যে কথা আমি বারবার বলছি। কিন্তু সরকার ভুলে গিয়েছিল, মানে তারেক রহমানের সরকার ভুলে গিয়েছিল যে পৃথিবী শুধু আমেরিকার কথায় নাচে না। পৃথিবীতে চীন বলেও একটি দেশ আছে, বাংলাদেশের অর্থনীতিতে যাদের বিরাট বড় হিস্সা রয়েছে। এটা বুঝতে পেরেই হয়তো হঠাৎ তারেক রহমানের সরকার চীনের পায়ে ধরতে মির্জা ফখরুল সহ নিজের উপদেষ্টাকে পাঠানো শুরু করেছে। চলুন জানা যাক ঘটনাটা আসলে কি। আন্তর্জাতিক রাজনীতিতে সবচেয়ে বড় ভুল হয় তখনই যখন কোন সরকার ধরে নেয় যে এক পরাশক্তির কাঁধে ভর করেই সে বাকি সব পরাশক্তিকে অপ্রাসঙ্গিক বানিয়ে ফেলতে পারবে। বাংলাদেশের বর্তমান শাসক গোষ্ঠী ঠিক সেই ভুলটাই করছে। কারণ যাচাইযোগ্য ঘটনা প্রবাহ বলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 19 এপ্রিল বেইজিং এর উদ্দেশ্যে রওনা হয়েছে এবং 21 এপ্রিল বেইজিং এ চীনের ভাইস প্রেসিডেন্ট হান জং এবং সিপিসির আন্তর্জাতিক বিভাগের প্রধান লিও হাইসিং এর সঙ্গে বৈঠকও করেছেন। একই সঙ্গে ডক্টর রাশেদ আল মাহমুদ তিতুমির 21 থেকে 22 এপ্রিল বেইজিং এ অনুষ্ঠিত থার্ড আই লেভেল কনফারেন্স অব দ্য ফোরাম অন গ্লোবাল অ্যাকশন ফর শেয়ার ডেভেলপমেন্টে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। অর্থাৎ চীনের সঙ্গে যোগাযোগ এখানে আর কোনো গুজব নয়, দৃশ্যমান কূটনৈতিক তৎপরতা। এখন প্রশ্ন হলো, এই তৎপরতা হঠাৎ এত জরুরি হয়ে উঠল কেন? কারণ অর্থনীতি, বাণিজ্য এবং উন্নয়নের অবকাঠামোর বাস্তবতা কোনো স্লোগান মানে না। বাংলাদেশের জন্য চীন শুধু একটি দূতাবাস বা একটি কূটনৈতিক সম্পর্কের নাম নয়, এটি সরবরাহ শৃঙ্খল, অবকাঠামো অর্থায়ন, উন্নয়ন ঋণ, শিল্প যন্ত্র, বিদ্যুৎ প্রকল্প, বন্দর, সড়ক, সেতু এবং উৎপাদন অর্থনীতির একটি ভীষণ শক্তিশালী স্তম্ভ। কাজেই সরকার যদি প্রথমে ওয়াশিংটন দিল্লিমুখী ঝোঁকে চীনকে ঠেলে দিয়ে থাকে বা দূরে সরিয়ে দিতে চায়, আর পরে অর্থনৈতিক চাপে পড়ে আবার বেইজিং মুখী হয়, তাহলে সেটি আসলে কৌশলগত ভারসাম্য নয়, বরং কূটনৈতিক দোদুল্যমানতার প্রমাণ দিচ্ছে সরকার। মির্জা ফখরুলের সফর আর তিতুমিরের সম্মেলনে অংশগ্রহণ একই সঙ্গে ঘটছে বলে এই বার্তাটি আরো পরিষ্কার হয়ে উঠেছে। এই সংকটের আরেকটি স্তর হচ্ছে অর্থনৈতিক। আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর অর্থ ছাড় নিয়ে বাংলাদেশে স্পষ্ট অনিশ্চয়তা তৈরি হয়েছে। কিছু সংবাদ মাধ্যমে বলা হয়েছে আইএমএফ এর পরবর্তী কিস্তি স্থগিত বা আটকে দেওয়া হয়েছে, আর সরকার সেই ব্যাখ্যা অস্বীকার করে বলছে ঋণ কর্মসূচি বাতিল হয়নি। অর্থাৎ একদিকে সরকার আশ্বাস দিচ্ছে, অন্যদিকে বাজারে এবং নীতি নির্ধারণী পরিসরে অবিশ্বাস জমছে। এই অবস্থায় চীনের দিকে নতুন করে হাত বাড়ানোর একে আপনি নিছক কূটনৈতিক সৌজন্য বলতে পারবেন না, বরং এই বিকল্প আর্থিক এবং রাজনৈতিক অক্সিজেনের খোঁজ করছে সরকার বলেই মনে হচ্ছে। কারণ আমেরিকা তো আর যাই হোক টাকা দিবে না, বরং টাকা নেবে বাংলাদেশের কাছ থেকে। কিন্তু চীন তো তা দেয়, যদিও চড়া সুদে। যাই হোক, এটুকু স্পষ্ট যে অর্থনৈতিক চাপ বাস্তবতা, আর সরকার সেই চাপ কমাতে বহুমুখী দরজায় যে হাত পাচ্ছে। মধ্যপ্রাচ্য পরিস্থিতি এই চাপকে আরো বাড়িয়ে দিয়েছে। হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল গত কয়েকদিনে ভয়াবহভাবে ব্যাহত হয়েছে। রয়টার্স জানিয়েছে 20 এপ্রিল পর্যন্ত হরমুজ প্রণালী দিয়ে স্বাভাবিকের তুলনায় খুব সামান্য জাহাজ চলাচল হচ্ছিল এবং নিরাপত্তা ঝুঁকির কারণে অধিকাংশ শিপিং কোম্পানি সতর্ক অবস্থানে ছিল। বাংলাদেশি জাহাজ বাংলার জয়যাত্রা হরমুজ অতিক্রমে ব্যর্থ হয়েছে বলেও আমরা জানি। এর মানে জ্বালানি, সার, কাঁচামাল এবং সমুদ্র পথ নির্ভর সরবরাহ ব্যবস্থা নিয়ে উদ্বেগ শুধু পত্রিকার পাতায় নয়,
সরকার যদি একই সময়ে ইরান সংবেদনশীল আঞ্চলিক রাজনীতিতে এমন অবস্থান নেয় যা তেহরান বা তার ঘনিষ্ঠ শক্তিগুলোর কাছে শত্রুতাপূর্ণ মনে হয়, তাহলে তার কূটনৈতিক মূল্য তো দিতে হবে। আর এখানেই বাংলাদেশ, আমেরিকা, চীন এই ত্রিভুজের প্রকৃত নাটক। যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশকে তার বৃহত্তর কৌশলগত বলয়ের মধ্যে রাখতে, বিশেষ করে ইন্দো প্যাসিফিক প্রতিযোগিতা, সরবরাহ শৃঙ্খল, সামুদ্রিক নিরাপত্তা এবং আঞ্চলিক জোটের রাজনীতির ভিতরে। ভারত চায় ঢাকা তার নিরাপত্তা এবং ভূ রাজনৈতিক অগ্রাধিকারের বিরুদ্ধে না যায়, আর চীন চায় বাংলাদেশকে অর্থনৈতিক এবং রাজনৈতিকভাবে নিজের জন্য উন্মুক্ত রাখতে, যাতে বঙ্গোপসাগরীয় অঞ্চলে তার প্রভাব অক্ষুণ্ণ থাকে। এই তিন শক্তির মধ্যে ভারসাম্য রক্ষাই বাংলাদেশের কাজ ছিল। কিন্তু যদি সরকার প্রথমে আমেরিকা, ভারতের দিকে অতিরিক্ত ঝুঁকে গিয়ে পরে চীনের দিকে ছুটে যায়, তাহলে বেইজিং এর দৃষ্টিতে সেটি অংশীদারিত্ব নয়, দর কষাকষি, দুর্বলতা। আর আন্তর্জাতিক কূটনীতিতে যে কোনো দুর্বলতার গন্ধ যে খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেটা নতুন করে বলার কিছু নেই। আমি যখন এই ত্রিদেশীয় সমীকরণের দিকে তাকাই, তখন দেখি এক ভয়াবহ ভূরাজনৈতিক দাবানল, যা আমাদের স্বাধীনতার অর্জন থেকেই জ্বলছে। 1971-এ আমরা যখন পাকিস্তানি উপনিবেশের বিরুদ্ধে যুদ্ধ করছিলাম, তখন আমেরিকা সপ্তম নৌবহর পাঠিয়ে পাকিস্তানকে রক্ষা করতে চেয়েছিল, আর চীন তখন পাকিস্তানের পক্ষে নিরাপত্তা পরিষদের ভিটো দিয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু ছিলেন দূরদর্শী নেতা। তিনি বুঝেছিলেন ভবিষ্যতে আমাদের এই দুই পরাশক্তির সঙ্গে সমঝোতা করতে হবে। তাই 1972 সালে চীনের সঙ্গে সম্পর্ক স্থাপনের চেষ্টা করেন বঙ্গবন্ধু, যদিও তারা আমাদের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল। এই হলো বাস্তববাদী কূটনীতি, আবেগ নয়, দেশের স্বার্থ। কিন্তু যারা 2024 সালে ক্ষমতা দখল করলো, তারা ইতিহাসের এই মৌলিক পাঠ শেখেনি। তারা ভেবেছিল আমেরিকা এবং ভারতের সমর্থন পেলেই হলো, চীনকে উপেক্ষা করলেও চলবে। তাই তারেক রহমানও ক্ষমতায় এসেই প্রথমে চীনের স্বার্থ বা চীনের সঙ্গে সাক্ষাৎ করতে পরিমর্শী করলো, চীনা রাষ্ট্রদূতকে অপমানও করলো বলা যায়, আর আমেরিকার দালালি করতে গিয়ে ইরানকে অপমান করে হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ আটকে দিল। এখন যখন IMF ঋণ প্রায় বাতিল হতে যাচ্ছে, তখন দেশের অর্থনীতি ধ্বংসের প্রায় দ্বার প্রান্তে, তখন তারা হঠাৎ বুঝতে পারলো যে চীন ছাড়া বাংলাদেশে চলবে না। আমি দেখছি মির্জা ফখরুল ইসলাম এবং তিতুমিরের এই হঠাৎ চীন সফর আসলে এই ভয়ঙ্কর অপরাধ বোধের বহিঃপ্রকাশ। তারা জানে 2001 সালে বিএনপি জামায়াত যখন আমেরিকার চাপে তাইওয়ানকে স্বীকৃতি দিয়েছিল, তখন চীন এত ক্ষিপ্ত হয়েছিল যে 1/11 পেছনে তাদের হাত ছিল বলে অনেক বিশ্লেষক মনে করেন। এখন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আবারও বিএনপি আমেরিকার দালালি করছে, আবারও চীনকে অপমান করছে, আবারও চীন জামায়াতের সঙ্গে হাত মেলাচ্ছে। এই হলো সেই ভয়ঙ্কর চক্র, যেখানে বাংলাদেশের মানুষ শেষ পর্যন্ত ক্ষতিগ্রস্ত হয়। আমি বিশ্বাস করি যে চীন এখন আমাদের সঙ্গে এক ভিন্ন খেলা খেলছে। তারা জানে তারেক রহমানের সরকার আমেরিকা, ভারতের প্রেরণক, কিন্তু তারা এটাও জানে যে বাংলাদেশের অর্থনীতি যে চীন ছাড়া টিকে থাকতে পারবে সেটা সম্ভব নয়। তাই তারা এখন জামায়াতকে ব্যবহার করছে, যেমন তারা পাকিস্তানে জামাতুদ দাওয়াকে ব্যবহার করে। চীনের এই রণকৌশল সহজ, আমেরিকার প্রক্সি সরকারকে অস্থির করে তোলা আর একই সঙ্গে নিজের প্রভাব বজায় রাখা। মির্জা ফখরুলের সফর আসলে এই কৌশলের একটি অংশ। চীন দেখাতে চায় তারা এখনো বাংলাদেশে প্রভাব ফেলতে পারে, যদিও তারা বিএনপিকে বিশ্বাস করে না। আমি দেখতে পাচ্ছি এই ত্রিদেশীয় সম্পর্কে আওয়ামী লীগের ভূমিকা ছিল সবচেয়ে সুচারু। শেখ হাসিনা বুঝেছিলেন আমেরিকার সঙ্গে ঝগড়া করে লাভ নেই, কিন্তু চীনকে অপমান করলেও তা চলবে না। তাই তিনি দুই দেশের সঙ্গেই সমান সম্পর্ক বজায় রেখেছিলেন। আমেরিকাকে তিনি নানা ইস্যুতে সমর্থন দিতেন, চীনকে দিয়েছিলেন অর্থনৈতিক প্রকল্প। এই হলো সেই ভারসাম্য যা বাংলাদেশকে টিকিয়ে রেখেছিল এবং বাংলাদেশের অর্থনৈতিক সাফল্য বজায় রেখেছিল। কিন্তু যারা ক্ষমতায় এসেছে, এখন ক্ষমতা দখল করেছে, তারা এই সূক্ষ্ম কূটনীতির ধার ধারছে না। তারা হয় আমেরিকার দালালি করছে, না হয় যখন প্রয়োজন তখন চীনের পা ধরছে। কোনো মাঝামাঝি কূটনৈতিক দর কষাকষির জায়গা নেই। এ কারণেই মির্জা ফখরুল এবং রাশেদ তিতুমিরের সফরকে আমি নিছক রুটিন সফর মনে করি না, বরং এটি একটি বিপর্যস্ত কৌশলকে মেরামত করার তড়িঘড়ি চেষ্টা। কিন্তু সমস্যা হলো আন্তর্জাতিক সম্পর্কের ভাঙা কাঁচ খুব সহজে জোড়া লাগে না, বিশেষত যখন অপরপক্ষ বুঝে যায় যে তাকে প্রথমে অবহেলা করা হয়েছিল আর এখন প্রয়োজনের তাগিদে তার কাছে ফিরে আসা হচ্ছে। চীন যদি মনে করে ঢাকার বর্তমান শাসক গোষ্ঠী তাকে কেবল সংকটকালে ব্যবহার করতে চায়, তাহলে প্রতিশ্রুতি পেলেও বড় রকমের আর্থিক বা কৌশলগত সহায়তা তারা সহজে নাও দিতে পারে। বিশেষ করে তিস্তা বা অন্য প্রকল্পের বা বড় প্রকল্পের মতো
কড়া ভূরাজনৈতিক সংকেতবাহী বিষয়ে বেইজিং বরং তার দাম বা মূল্য অনেকটাই বাড়িয়ে দিতে পারে। দেখা যাক মির্জা ফখরুল এবং তিতুমির কি বিজয় করে আসেন চায়না থেকে। আমার মনে হয় না বরফ গলবে। ভালো থাকবেন সবাই। বাংলাদেশে যখনই দেখবেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ কিংবা ভাঙার চেষ্টা হয়, রিফাইন বা নতুন ভাবে সাজানোর চেষ্টা হয়, তখনই বুঝবেন যে বাংলাদেশ আসলে বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে। 2024 সালে সেনাবাহিনী, সুশীল সমাজ বা সুশীল নেতারা, আমলা আর বিদেশিরা মিলে ক্ষমতা দখল করার পর থেকে আওয়ামী লীগকে যে কতবার ভাঙা হলো আর কতবার গড়া হলো, কতবার রিফাইন করা হলো, তার সবটাই তো আপনারা জানেন। আসলে 2 বছর পার হওয়ার পরও আওয়ামী লীগের জায়গাতেই আছে। ক্ষমতার নাটাই এখনো শেখ হাসিনার হাতেই আছে। শেখ হাসিনাও আছেন তার জায়গাতেই, কিন্তু আবারও সেই রিফাইন্ড আওয়ামী লীগ, আবারও সেই মাইনাস শেখ হাসিনা। আসলে বাংলাদেশে আর কোন রাজনীতি নেই আওয়ামী লীগ ছাড়া, শেখ হাসিনা ছাড়া। এটাই বাস্তবতা, এটাই বাংলাদেশ। দেশের একটি ট্যাবলয়েড দৈনিক 2 দিন পর পর দেশের ডিপ স্টেটের পক্ষ থেকে আওয়ামী লীগ সম্পর্কে উত্তেজনাপূর্ণ একটি রিপোর্ট করে, আর তারপর তা নিয়ে কিছুদিন আলোচনা হয়। এই প্রবণতায় নতুন সংযোজন ঘটেছে। শেখ হাসিনাকে নাকি আমেরিকা চায় না, আর ভারত শেখ হাসিনাকে নাকি কাতার যাওয়ার প্রস্তাব সহ রিফাইন্ড আওয়ামী লীগের প্রস্তাব দিয়েছে। আমেরিকা শেখ হাসিনাকে চায় না, এটা সত্য হলেও হতে পারে, কিন্তু ভারত শেখ হাসিনাকে কাতার যাওয়া সহ আওয়ামী লীগ ছাড়ার প্রস্তাব দিয়েছে। এটা একমাত্র পাগল হলে আপনি বিশ্বাস করবেন, বাকিটা আপনার মর্জি। প্রিয় দর্শক, এই যে রিফাইন বা পরিশুদ্ধকরণের নামে একটা ধোঁয়াশা তৈরি করা হচ্ছে, এর পেছনে রাজনীতিটা আমাদের একটু বুঝতে হলে আমাদের একটু পেছনে তাকাতে হবে। আপনি যদি বাংলাদেশের রাজনৈতিক দল হিসেবে একটি দলকেও স্বীকৃতি দিতে চান, তবে সবার আগে আপনাকে আওয়ামী লীগের নাম নিতে হবে। এটা কেবল এই কারণে নয় যে আওয়ামী লীগ দেশের সবচেয়ে পুরনো গণতান্ত্রিক কিংবা মহান স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দল, বরং আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল যে দলটি বাংলাদেশের জন্মের পূর্ব থেকেই একটি নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক রাজনীতি বা নীতিতে চলে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি এই স্বাধীন ভূখণ্ডের স্থপতি, তার হাতে গড়া এই দলটির শেকড় বাংলার মাটির অনেক গভীরে পতিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এই দেশে যখনই কোনো অসাংবিধানিক শক্তি বা অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা মসনদে বসেছে, তারা ক্ষমতা দখল করেই প্রথম এবং সবচেয়ে বড় আঘাতটি হেনেছে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের উপর। ইতিহাস ঘাটলে আপনি দেখতে পাবেন 1975 সালে বঙ্গবন্ধুকে সপরিবারে নির্মমভাবে হত্যা করে এই আওয়ামী লীগকে চিরতরে নিশ্চিহ্ন করার চেষ্টা হয়েছিল, আর তারই ধারাবাহিকতায় কিংস পার্টি গঠিত হয়েছিল বিএনপি। আর সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতার সর্বশেষ নগ্ন রূপ আমরা দেখছি 2024 সালের পট পরিবর্তনের পর। অবৈধ ইউনূস শাসন অধ্যাদেশ জারি করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার যে বীজ বপন করেছিল, সেই ইউনূস সরকারেরই বর্ধিত সংস্করণ তারেক রহমানের সরকার এখন সংসদে আইন পাশ করে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের অধ্যাদেশকে চূড়ান্তভাবে বলবৎ রেখেছে। সুতরাং রিফাইন বা সংস্কারের নামে বর্তমানে যা চলছে তা মূলত দলটিকে ভেতর থেকে ধ্বংস করার সেই পুরনো নীল নকশারই নতুন সংস্করণ। এই বিশ্লেষণটি করতে গেলে এই মৌলিক সত্যগুলোকে আপনার মনে রাখতে হবে এবং এগুলোকে আপনি এড়াতে পারবেন না। এই নতুন ষড়যন্ত্রের নাম দেওয়া হয়েছে মাইনাস হাসিনা ফর্মুলা বা রিফাইন্ড আওয়ামী লীগ। এটা বহুদিন ধরে আপনি শুনে আসছেন। এই রিফাইন্ড আওয়ামী লীগের কথাটি প্রথম জনসম্মুখে আনেন হাসনাত আব্দুল্লাহ। হাসনাত আব্দুল্লাহকে
ডক্টর ইউনূসের সেই লালু ভুলু কালুদের একজন, যাদেরকে ডাক দিয়ে লেলিয়ে দিয়ে তিনি আওয়ামী লীগকে নিষিদ্ধ করিয়েছিলেন। সেনা প্রধান ওয়াকারুজ্জামানের সাথে সেনা সদরের গিয়ে দেখা করে তার ডাক বক্তব্যের সূত্র ধরে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, তাকে নাকি প্রস্তাব করেছেন সেনা প্রধান যে রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে। কথা হয়তো সত্য, কারণ এটি মূলত যুক্তরাষ্ট্রের একটি দীর্ঘমেয়াদী প্রজেক্ট, আমরা জানি। আর আমেরিকা যদি এই সরকারকে বসিয়ে থাকে, আমেরিকা যদি আর্মিকে দিয়ে শেখ হাসিনার সরকারকে ফেলে দিয়ে থাকে, তাহলে ওয়াকারুজ্জামান নিঃসন্দেহে হাসনাত আব্দুল্লাহকে হয়তো বলে থাকতে পারেন রিফাইন আওয়ামী লীগের কথা। আমেরিকার মূল শর্ত হলো শেখ হাসিনা, তার পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠরা দলের সভাপতি বা শীর্ষ কোনো পদে থাকতে পারবেন না। তাদের চাওয়া এমন একটি পুতুল বিরোধী দল যারা ভবিষ্যতে সরকার বা মার্কিন ভূ রাজনৈতিক নীতির কোনো চরম বিরোধিতায় জড়াবে না। এই প্রক্রিয়ার অংশ হিসেবেই দলের নেতা সাবের হোসেন চৌধুরী এবং সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরীর নাম সামনে আনা হয় বারবার। একাধিক মামলায় গ্রেপ্তার হওয়ার পরও অত্যন্ত দ্রুততার সঙ্গে তাদের জামিন এবং কারামুক্তির ঘটনা এই গুঞ্জনকে আরো শক্তিশালী করে থাকবে। তবে দলের ভেতরের বাস্তবতা হলো, আমেরিকার পছন্দের তালিকায় থাকা এই নেতারাও খুব ভালো করে বুঝতে পারছেন যে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধু পরিবারকে ছাড়া আওয়ামী লীগের মতো একটি বিশাল বটবৃক্ষ পরিচালনা করা প্রায় অসম্ভব। তাই তারাও যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবে চূড়ান্ত সায় দিতে পারছেন না। দলে নানা মত থাকতে পারে, কিন্তু শেখ হাসিনার নেতৃত্বের প্রশ্নে সবাই এখনো ঐক্যবদ্ধ, এটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আমি অন্তত পক্ষে 50 জন নেতার সাথে কথা বলেছি। অন্যদিকে ভূ রাজনীতির আরেক গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারতের অবস্থান নিয়েও চলছে নানা জল্পনা কল্পনা। শেখ হাসিনার কাতার যাওয়া সহ সব ধরনের প্রস্তাবই নাকচ করে দিয়েছেন বলে যে খবর ছড়ানো হচ্ছে, তার পেছনের সত্যতা নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকলেও ঘটনা প্রবাহ হয়তো বলছে ভারত সরকার দৃশ্যত এখন একটি ভিন্ন সমীকরণে হাঁটছে। এই সমীকরণ আমাদের দেশের কিছু সাংবাদিকের মনের মধ্যে বানানো, এটা প্রকৃত সমীকরণ নয়। নির্বাচনের আগে শান্তিপূর্ণ নির্বাচনের অনুষ্ঠানের পক্ষে মত দিলেও তথাকথিত গণ অভ্যুত্থানের পর ভারত অনেকটাই নাকি গুটিয়ে গেছে। ঢাকা দিল্লির সাম্প্রতিক দ্বিপক্ষীয় আনুষ্ঠানিক আলোচনায় শেখ হাসিনার প্রসঙ্গ বা আওয়ামী লীগের পুনর্গঠন নিয়ে কোনো কথা না হওয়া, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধের বিল পাশের দিন বর্তমান সরকারের প্রতিনিধি দিল্লি সফর প্রমাণ করছে যে সরকার ভারতকে বার্তা দিতে চাইছে আওয়ামী লীগের প্রতি তারা কোনো নমনীয়তা দেখাবে না, অথচ ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে। এমনতর অবস্থায় কূটনৈতিক মহলে গুঞ্জন হচ্ছে যে ভারতের এই আপাত নির্লিপ্ততায় শেখ হাসিনা নাকি হতাশ। একথা শেখ হাসিনা তাদেরকে কানে কানে বলেছেন, আমার তথ্য সেটা বলে না। যাই হোক, কিন্তু তিনি তার সিদ্ধান্তে অনড়। তিনি কোনো অবস্থাতেই ভারত ছাড়তে চান না এবং কাতার গিয়ে নেতৃত্ব ছাড়ার তো প্রশ্নই ওঠে না। ওদিকে তৃণমূলের বাস্তবতার দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাই যে সরকার বিদায় নেওয়ার পর দলের দৃশ্যমান অস্তিত্ব হয়তো অনেক জায়গায় নেই। নেতাকর্মীরা হয় ভারতে নতুবা আত্মগোপনে আছেন। দলের ভেতরে শেখ হাসিনার বিকল্প কেউ ভাবতে পারছেন না। শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় বিদেশি গণমাধ্যমে তার মায়ের রাজনীতিতে না ফেরার যে ইঙ্গিত দিয়েছিলেন, মাঠ পর্যায়ে তার কোনো প্রতিফলন তো নাই। মাঠ পর্যায়ের মানুষ সেটি প্রায় অগ্রাহ্য করেছে। এমনকি শেখ পরিবারের অন্য কেউ দলের নেতৃত্বে আসারও কোনো সবুজ সংকেত মেলেনি বা জানা যায়নি। সবাই শেখ হাসিনাতে আস্থা রাখছেন। এই অচল অবস্থার সুযোগ নিয়ে একটি পক্ষ অত্যন্ত সুপরিকল্পিতভাবে দলের কিছু
পরিচিত নেতা নেত্রীকে সামনে রেখে এই নব্য আওয়ামী লীগকে বাজারে আনার চেষ্টা করছে। তারা কারা? কারা আবার সেই যে বাংলাদেশের ডিপ স্টেট বলে কথিত যারা আছে তারা। দেশের শীর্ষ দুজন ব্যবসায়ী এবং কয়েকজন সেনা অনুগত ব্যক্তির মাধ্যমে কলকাতায় আশ্রয় নেওয়া আওয়ামী লীগের নেতাদের প্রস্তাব দেওয়া হচ্ছে যে শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগ দিলে তাদের দেশে ফিরে রাজনীতি করার এবং নির্বাচনের সুযোগ দেওয়া হবে। এই ফাঁদে পা দিয়ে চীন বা পাকিস্তানের সঙ্গে ব্যবসা থাকা কিছু নেতা নিজেদের স্বার্থ রক্ষায় দলের বিরুদ্ধে চক্রান্তে পা বাড়াচ্ছেন বলেও খবর আসছে। কোনোটাই সমর্থিত কোনো সূত্র নিশ্চিত করছে না। ভারতের অবস্থান নিয়েও যা বলা হচ্ছে তা যে সত্য নয় সে কথা তাদেরকে কে বোঝাবে? ঢাকা দিল্লি সাম্প্রতিক আনুষ্ঠানিক বৈঠক শেষে শেখ হাসিনা প্রসঙ্গ না আসাটাকে যারা ভারতের আগ্রহ হারানো হিসেবে দেখছেন বা দেখাচ্ছেন, তারা আসলে একটি কূটনৈতিক বাস্তবতাকে রাজনৈতিক প্রচারণায় পরিণত করছেন। দ্বিপাক্ষিক আনুষ্ঠানিক বৈঠকে একটি দেশের আশ্রয় প্রার্থী সাবেক সরকার প্রধান নিয়ে আলোচনা না হওয়াটাই স্বাভাবিক কূটনৈতিক রীতি। ভারত তার নিজের স্বার্থের হিসাবে চলে। শেখ হাসিনাকে কাতার পাঠানোর মতো আত্মঘাতী সিদ্ধান্ত নেওয়ার মতো বোকা দিল্লি নয়, কারণ শেখ হাসিনা ভারতের বন্ধু। শেখ হাসিনা সত্যিকার অর্থে ভারতকে যে বিপদ থেকে রক্ষা করেছে, বাংলাদেশ কেন্দ্রিক যে বিশাল ভারত বিরোধী চক্র কার্যকর ছিল গত 17 বছর, তাদেরকে নিশ্চিহ্ন করে দিয়েছিল শেখ হাসিনা। এরকম একজন বন্ধুকে ভারত সরকার চাইলেই তাদের দেশ থেকে বিতাড়িত করবে, এটা সম্ভব নয়। ভারতের রাজনীতি বা রাজনৈতিক মহল এটা হতে দেবে না। এবং আওয়ামী লীগের বর্তমান নেতৃত্ব এই অপচেষ্টাকে স্রেফ প্রতারণা এবং দলকে ধ্বংস করার চক্রান্ত হিসেবেই দেখছে। এ কথা আমি দায়িত্ব নিয়ে বলছি এ কারণে যে আমি অন্তত পক্ষে 30 থেকে 40 জন আওয়ামী লীগ নেতৃত্বের সাথে কথা বলেছি, তৃণমূলের সঙ্গে কথা বলেছি। 2006 সালে মানে 1/11 এর সময়ও ঠিক একইভাবে -2 ফর্মুলার নামে শেখ হাসিনাকে বাদ দিয়ে একটি সংস্কারপন্থী আওয়ামী লীগ গড়ার চেষ্টা করেছিল পশ্চিমা শক্তি এবং ইউনূস তার নেতৃত্বে ছিলেন। ইতিহাস সাক্ষী তৃণমূলের প্রবল প্রতিরোধের মুখে সেই ষড়যন্ত্র মুখ থুবড়ে পড়েছিল। এবারও পরিস্থিতি ভিন্ন নয়। চক্রান্তকারীরা খুব ভালো করেই জানে হাসিনাহীন আওয়ামী লীগ টিকবে না, আর হাসিনাবিহীন আওয়ামী লীগ হবে না। তাদের আসল লক্ষ্য দলকে পরিশুদ্ধ করা নয়, বরং 1972 সালের সংবিধানের 4 মূলনীতি এবং বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী এই রাজনৈতিক শক্তিকে পঙ্গু করে দেওয়া। তবে শেখ হাসিনা বসে নেই। শেখ হাসিনা প্রায় একটি কথা বলেন, আমি কি ঘুমাচ্ছি? আমি তো ঘুমাইনি, আমি জেগে আছি। এই চরম প্রতিকূল অবস্থাতেও তিনি দলের হাল শক্ত হাতে ধরে রেখেছেন। আত্মগোপনে থাকা নেতাদের উপর নির্ভর না করে তৃণমূলকে চাঙ্গা করতে তিনি নিজেই জেলায় জেলায় ভার্চুয়াল মিটিং করছেন। ইতিমধ্যে দেশের 64টি জেলার মধ্যে প্রায় 30টি জেলার কর্মীদের সঙ্গে তার দীর্ঘ আলোচনাও শেষ হয়েছে। তিনি ঘন্টার পর ঘন্টা কর্মীদের কথা শুনেছেন, তাদের সাহস যোগাচ্ছেন এবং অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বার্তা দিচ্ছেন যে চক্রান্তকারীদের দিন ফুরিয়ে আসছে। তিনি বেঁচে থাকতে এই দল শেষ হবে না, তিনি অচিরেই ফিরবেন এবং কর্মীদের উপর হওয়া প্রতিটি নির্যাতনের বিচার নিশ্চিত করবেন। এই যে তৃণমূলের সঙ্গে তার সরাসরি সংযোগ, এটাই আওয়ামী লীগের আসল প্রাণ শক্তি। তাই ডিপ স্টেটের এই রিফাইন্ড চক্রে পড়ে আওয়ামী লীগ হয়তো সাময়িকভাবে হোঁচট খাবে, কিন্তু এই দলকে শেকড় থেকে উপড়ে ফেলা কখনোই সম্ভব নয়। আর ভারতকে কেন্দ্র করে সবসময় একটা প্রচারণা বাংলাদেশের কিছু সাংবাদিক আর ডিপ স্টেটের সবচেয়ে প্রিয় বিষয়। আগেই বলেছি, আওয়ামী লীগ নেই তো বাংলাদেশের রাজনীতি নেই।
আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের রাজনীতি বাঁচবে না। মানে দেখবেন আপনি আওয়ামী লীগকে যদি দীর্ঘকাল বা আরো কিছুদিন নিষিদ্ধ রাখে, আওয়ামী লীগের রাজনীতি উন্মুক্ত না করে, বাংলাদেশে অরাজনৈতিক শক্তি ক্ষমতা দখল করবে। আপনি লিখে রাখতে পারেন। ভালো থাকবেন সবাই।